শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের জুম রেগুলার ব্যাচ এবং গোল্ডেন ব্যাচের ডেমো ক্লাস নিয়ে আমি আজকে চলে আসছি। আজকে 3টার সময় আমার আসার কথা ছিল, তো সেই অনুযায়ী আমি চলে আসলাম। আজকে আমরা রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারের কিছু অংশ করব। তো রক্ত সঞ্চালন চ্যাপ্টারের একটা বেশ ভালো একটা ক্লাস করব ইনশাআল্লাহ, এবং এখানে তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেই ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু মোটামুটি আজকে 3টা বইয়ের সমন্বয়ে কিন্তু ক্লাসটা নিব। আমাদের যে বুলেট পেজ আছে সেখানে কিন্তু 3টা বইয়ের সমন্বয়ে আমাদের এটা করা হয়েছে। কারণ আর তার আগে বলে রাখি যে তোমরা যারা আমাকে দেখতেছো তারা তোমাদের পরিচিত ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো যাতে তারাও ক্লাসটা করতে পারে, আর অবভিয়াসলি আমার লাইভে একটা করে রিঅ্যাক্ট দিয়ে ফেলো। তো এই যে হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় কিন্তু কিছু এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন হয়, আবার অনেক ইনফরমেশন কিন্তু বাদ দিতে হয়। তো একটা বইয়ে কিন্তু সব ইনফরমেশন নাও পাওয়া যেতে পারে। এই জন্য আমরা 3টা বইয়ের সমন্বয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেগুলা কিন্তু আমরা এই বুলেট পেজে দিয়ে দিব, এবং ক্লাসটাও কিন্তু ওইগুলা সমন্বয়ে নিব যাতে তোমাদেরকে কষ্ট করে অনেকগুলা বই পড়তে না হয়। তো আমি আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো, আর অবভিয়াসলি সবাই রিঅ্যাক্ট দিয়ে ফেলো একটা করে। আমি আর 1 মিনিট টাইম নিব, দেন 1 মিনিট পরে কিন্তু আমি ক্লাসটা শুরু করে দিব। তো রক্ত ও সঞ্চালন, এখানে কিন্তু একই জিনিসের কিন্তু একটা জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হবে। রক্ত এবং সে কোন পথ দিয়ে যাবে সেটাই কিন্তু এখানকার আলোচ্য বিষয়। আলটিমেটলি সবকিছু কিন্তু রক্ত নিয়েই কিন্তু মেইনলি। তো রক্ত ও সঞ্চালন, প্রথমে যদি আমাদের এখানে এই চ্যাপ্টারটা শুরু করতে যাই, প্রথমেই জানবো রক্ত কি এবং সঞ্চালন বলতে আসলে কি বোঝাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, রক্তের মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের ডেফিনেশন কিন্তু মুখস্থ করতে হবে না, কিন্তু ওই ডেফিনেশনে কিছু শব্দ থাকবে যে শব্দগুলা কিন্তু আমাদের মনে রাখতে পারবে, দেখা গেলো এমসিকিউতে দিয়ে দিতে পারে। তো রক্ত হচ্ছে একটা বিশেষ যোজক কলা। রক্ত হচ্ছে বিশেষ ধরনের যোজক কলা। রক্ত হচ্ছে বিশেষ ধরনের যোজক কলা, এবং এই যে রক্তের স্বাদ, এই রক্তের স্বাদটা কিন্তু হালকা ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয় বা হালকা ক্ষারীয়। আচ্ছা ওয়েট এ মিনিট, আমি একটু টাইম দিচ্ছি, আর যারা দেখতেছো তারা কাইন্ডলি একটা করে রিঅ্যাক্ট দিয়ে ফেলো। ওকে, তো বিশেষ ধরনের যোজক কলা এবং রক্তের স্বাদটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। রক্তের স্বাদটা হচ্ছে ঈষৎ ক্ষারীয়। আর রক্ত কি বর্ণের? রক্ত হচ্ছে লাল বর্ণের। লাল আমাদের অনেকের পছন্দের একটা কালার। তো এই যে এই 3টা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। রক্ত হচ্ছে বিশেষ ধরনের যোজক কলা, এটার স্বাদ হচ্ছে ক্ষারীয় এবং লাল বর্ণের। তো এই রক্তের কিন্তু আবার বেশ কিছু অংশ থাকবে। আমাদের পুরো দেহই কিন্তু এক একটা কোষ নিয়ে গঠিত, আবার ওই কোষের বিভিন্ন অংশ থাকতেছে। তো এই যে রক্ত, এই রক্তেও কিন্তু বেশ কিছু অংশ থাকবে। দেখো আমরা যদি আমাদের দেহের কথা বা জীব দেহের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা 2টা জিনিস পাবো। একটা হচ্ছে পানি থাকবে, আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিন্তু সেল থাকে, কোষ থাকে। তো এখানে যে রক্ত কণিকাগুলা, এগুলাকে কণিকা বলা হচ্ছে যদিও, এটা আর কি তোমরা রক্ত কণিকাগুলাকে কোষ, এবং যে আরেকটা অংশ আছে প্লাজমা, সেটা হচ্ছে তরল বা পানীয় অংশ। তো এখন আমরা রক্তের বিভিন্ন অংশগুলো জেনে নিব যে রক্তে আসলে কয়টা অংশে বিভক্ত হতে পারে। যদিও তরল, কিন্তু এটা কিন্তু একটা যোজক কলা, তো অবভিয়াসলি এটার কিন্তু কিছু অংশ থাকবে। আর আবারও বলতেছি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাইন্ডলি মেনশন করে দাও এন্ড রিঅ্যাক্ট দিয়ে ফেলো। তো যাই হোক, রক্তের কিন্তু প্রথমে যদি আমরা ভাগ করি 2টা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্লাজমা
প্লাজমা বা রক্তের তরল অংশ। এমসিকিউ এ তোমার দুই ভাবে আসতে পারে, প্লাজমা বা রক্তের তরল অংশ কিন্তু উল্লেখ করতে পারে, প্লাজমা এবং রক্ত কণিকা। আর একটা কথা সব সময় মনে রাখবা, যে কোনো কিছুতে বেশিরভাগ ক্ষেত্রে অবভিয়াসলি 99% ক্ষেত্রে যদি তরল কোনো অংশ থাকে সেটার পরিমাণ কিন্তু সব সময় বেশি হবে। তো এখানে রক্তের তরল অংশটা হচ্ছে প্লাজমা, তো এখানে প্লাজমার অংশটা অবশ্যই বেশি, 55 ভাগ হচ্ছে প্লাজমা, আর বাকি যে 45 ভাগ সেটা হচ্ছে রক্ত কণিকা। তো এই যে রক্তের তরল অংশ বলতেছি মানে এখানে পানি থাকবে বেশি। তো এই প্লাজমার আবার দুইটা অংশ পাবো, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ, পানি এবং কঠিন পদার্থ। আর একটা কথা বলে রাখি, আমাদের যে রেঞ্জ গুলো মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে একটা বইয়ে একটা রেঞ্জ দেওয়া আছে, একটা মানে স্পেসিফিক করে দেওয়া আছে, আর একটা বইয়ে রেঞ্জ দেওয়া আছে। তোমরা যদি রেঞ্জটা মনে রাখো, ওই রেঞ্জের মধ্যে যতটা পাবে ওই রেঞ্জের মধ্যে অপশন দেখলেই অবভিয়াসলি ওই রেঞ্জের অপশনটাই কিন্তু সঠিক আনসার হবে। তো এই যে পানি এবং কঠিন পদার্থ, তো পানি থাকবে আমাদের এখানে রক্তকণিকার ক্ষেত্রে পানি থাকবে মোটামুটি কিন্তু 90 থেকে 92 ভাগ পর্যন্ত কিন্তু পানি থাকবে, এবং কঠিন পদার্থ থাকবে 7 থেকে 8%। এটা কিন্তু এক এক বইয়ে কিছুটা ভিন্ন হতে পারে। তো পানি এবং কঠিন পদার্থ থাকবে। এখন আমাদের কিন্তু আরেকটা প্রকারভেদ আছে যে কঠিন পদার্থের মধ্যে আসলে কি কি লাগে। এই কঠিন পদার্থের মধ্যে যে জৈব অজৈব পদার্থ আছে এগুলা যদি আমাদের মুখস্থ না করলেও কিন্তু চলবে অ্যাডমিশনের ক্ষেত্রে। তবে অবভিয়াসলি কিছু জিনিস আমি লিখে দেব ওর এইটার সাথে রিলেটেড, যদিও রক্ত চ্যাপ্টারের সাথে রিলেটেড না। তো এরপর আমরা চলে আসি রক্ত কণিকাতে। তো রক্ত কণিকা কয় প্রকার এটা আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি এবং সবাই জানি যে রক্ত কণিকা কিন্তু 3 প্রকার, 3 ধরনের রক্ত কণিকা পাবো। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা বা আরবিসি। তো এই যে আরবিসির আরেকটা নাম কি? ইরাইথ্রোসাইট। আরবিসির আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। যদি আমি বাংলায় লিখতেছি কারণ তোমাদের বইয়ে কিন্তু বাংলাতেই দেয়া আছে। ইরাইথ্রোসাইট। আরেকটা হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসাস। তো হোয়াইট ব্লাড কর্পাসাস বা শ্বেত রক্ত কণিকা, এর আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। এবং সর্বশেষ থাকে অনুচক্রিকা বা প্লাটিলেট। অনুচক্রিকা বা প্লাটিলেট। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা নামই জানতে হবে কারণ যে কোনো সময় দেখা গেলো বললো যে আরবিসির কাজ বা ইরাইথ্রোসাইটের কাজ, আরবিসি না দিয়ে ইরাইথ্রোসাইট দিয়ে দিল, শ্বেত রক্ত কণিকা না দিয়ে লিউকোসাইট দিয়ে দিতে পারে। এই জন্য এইটুকুর ক্ষেত্রে তোমাকে কিন্তু দুইটা নামই মনে রাখতে হবে। তো এখন আমরা যদি এই চিত্রে খেয়াল করি, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। দেখো আমরা যদি এই চিত্রটা খেয়াল করি, দেখো এখানে কিন্তু এই যে লাল কালারের অংশগুলা দেখতেছি, এই বৃত্তের মধ্যে যে সম্পূর্ণ যে অংশটা, এটা কিন্তু সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে রক্ত, এবং এই যে বৃত্তের মধ্যে যে লাল কালারের অংশগুলা এগুলাকে আমরা মার্ক করতেছি আরবিসি দিয়ে। এবং এরপরে দেখো বেশ কিছু নীল কালারের অংশ দিয়ে আমি কিন্তু বেশ কিছু আর কি রাউন্ড শেপ এঁকেছি। তো এইগুলা কিন্তু ডাব্লিউবিসির অংশ, যদিও আমি এখানে ভিন্ন ভিন্ন নাম দিয়েছি কারণ শ্বেত রক্ত কণিকারও কিন্তু বেশ কিছু প্রকারভেদ আছে। তো এইটা হচ্ছে নিউট্রোফিল বা শ্বেত রক্ত কণিকা, এবং যে ছোট ছোট অংশগুলা দেখতেছি এই ছোট ছোট অংশগুলাই হচ্ছে অনুচক্রিকা। তো এই যে দেখো তোমরা যদি খেয়াল করো, দেখো এই বৃত্তগুলা লাল অর্থাৎ আরবিসি এবং অনুচক্রিকা এর ভিতরে কিন্তু কোনো অংশ নাই, তার মানে এটার কিন্তু কোনো ধরনের নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ অনুচক্রিকা এবং আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকবে না।
এবং কিন্তু যদি শ্বেত রক্তকণিকার কথায় আসি, শ্বেত রক্তকণিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকবে। দেখো এর ভিতরে আমি কিন্তু বেশ কালো একটা অংশ আঁকছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এর ভেতরের যে অংশগুলো আর কি, এই যে এরকম যে অংশগুলো থাকবে সেটা হবে রক্তরস। তো এখন আমরা রক্তের যে আসলে গঠন, পিএইচ, এইগুলা সম্পর্কে একটু জানবো। এইগুলা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। তো তোমরা চাইলে এগুলা কিন্তু খাতায় নোট করে রাখতে পারো। তো এখন আমরা যদি রক্তের প্রথমেই আসি, প্রথমে আমরা রক্তের পিএইচটা জেনে নেব। রক্তের পিএইচ কত? রক্তের পিএইচটা হচ্ছে 7.35 থেকে 7.45। দেখো গড়ে কিন্তু অনেকে বলে থাকে 7.4, তবে তোমরা সবসময় এই রেঞ্জটা মনে রাখবা। এরপরে রক্তের পিএইচ, তো পিএইচটা দেখো 7-এর উপরে, রক্তের পিএইচটা কিন্তু 7-এর উপরে। এর মানে হচ্ছে 7-এর উপরে হলে কি হবে, সেটা ক্ষারীয়, আর 7-এর নিচে হলে কিন্তু সেটা হয় অম্লীয়, আর 7 হলে নিউট্রাল। তার মানে এই কারণেই কিন্তু রক্তের পিএইচ যেহেতু 7-এর উপরে, এই কারণে রক্তের স্বাদটাও কিন্তু ক্ষারীয় হবে। এরপরে রক্তের তাপমাত্রা, রক্তের কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকবে। ওই তাপমাত্রা যদি অনেক বেড়ে যায় বা কমে যায় তখন কিন্তু আমাদের অনেক ধরনের সাইড ইফেক্ট দেখা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই রক্তের তাপমাত্রা বা টেম্পারেচার, এটারও একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা পিএইচ জেনে নিলাম, তাপমাত্রা জেনে নিলাম। তো এখন একটা মানুষের কি, মানে সব মানুষের কি আসলে রক্তের পরিমাণ সমান থাকবে? না। প্রথমেই বলে রাখি, ছেলেদের কিন্তু বা পূর্ণাঙ্গ পুরুষে কিন্তু, প্রাপ্তবয়স্ক পুরুষে রক্তের ভাগটা বেশি, আর প্রাপ্তবয়স্ক মহিলাতে কিন্তু রক্তের পরিমাণটা কম। এর কারণও কিন্তু আছে যে কেন কম কেন বেশি। তার আগে পুরুষের রক্তে কতটুকু থাকে এবং মহিলাতে কতটুকু থাকে আমরা একটু জেনে নিব। পুরুষের রক্ত থাকবে 5 থেকে 6 লিটার এবং আমাদের বা মহিলাদের রক্ত থাকবে 4.5 থেকে 5.5 লিটার। এখন কথা হচ্ছে যে পুরুষের রক্তের পরিমাণ বেশি কেন, মহিলাতে কম কেন? আচ্ছা, পুরুষের রক্তের পরিমাণ বেশি মানে কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু লোহিত রক্তকণিকার সংখ্যাও বেশি হবে, মানে যে কোনো কিছুর সংখ্যায় কিন্তু যে কোনো রক্তকণিকার সংখ্যা বেশি হবে। দ্বিতীয়ত, পুরুষের যেহেতু লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি, তার মানে পুরুষের কিন্তু হিমোগ্লোবিনের যে ঘনত্ব সেটাও কিন্তু বেশি। তো এই যে পুরুষের ক্ষেত্রে দেখবা, যদি তোমরা একটা মহিলা আর পুরুষের মধ্যে পার্থক্য করো, একটা মহিলার ওয়েট কিন্তু সবসময় কম থাকে, ওয়েট বলো হাইট বলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সবসময় কম থাকে, কিন্তু একটা পুরুষের ওয়েট কিন্তু তুলনামূলক মহিলাদের থেকে বেশি হয়। তো এই যে রক্তের পরিমাণ, এটা কিন্তু নির্ভর করে দেহের ওজনের উপর। দেহের মোট ওজনের 7 থেকে 8% কিন্তু রক্ত থাকবে। কত পার্সেন্ট? দেহের মোট ওজনের 7 থেকে 8% থাকবে রক্ত। তো তার এই মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে 100 কেজি একটা ওয়েট সম্পূর্ণ একটা মানুষের কিন্তু রক্ত বেশি থাকবে, আর আমার রক্ত কিন্তু অনেক কম থাকবে, কারণ এটা ওয়েটের উপর কিন্তু অনেকখানি নির্ভরশীল। তো এখন আমরা রক্তের বিভিন্ন যে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশনগুলো প্রয়োজন ছিল সেগুলা কিন্তু জেনে রাখলাম। হয়তো এইগুলা মনে হচ্ছে অনেক ইজি, বাট এইগুলা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি যে তোমরা যারা দেখতেছো তারা তোমাদের পরিচিত ফ্রেন্ডের মেনশন দিয়ে ফেলো, আর অবভিয়াসলি রিঅ্যাক্ট দিয়ে ফেলো। তার আগে তোমাদের আমি যে ব্যাচের জন্য ডেমো ক্লাস নিয়ে আসছি, দেখো আমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই জুম রেগুলার ব্যাচ এবং গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো জুম রেগুলার ব্যাচের মাসিক ফি হচ্ছে 3000 টাকা এবং এই ক্লাসটা কিন্তু জুমের মাধ্যমে হবে। এবং আমরা অর্থাৎ এখানে ফেসবুক লাইভে যেটা সমস্যা হতো যে তোমরা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারতে না, কিন্তু জুমের মাধ্যমে একই সাথে তোমরা আমাদের কথা বলতে পারবে আর আমাদের কথা তো শুনতে পারবে। আর গোল্ডেন ব্যাচ যেটা আছে, এখানে কোনো স্টুডেন্ট সংখ্যা লিমিটেড, এখানে হচ্ছে প্রতি ব্যাচে 5 জন করে কিন্তু স্টুডেন্ট থাকবে এবং জুমের মাধ্যমে কিন্তু পড়ানো হবে। তো যাই হোক, এখন আমরা রক্তের যে বিভিন্ন অংশ আছে সেই অংশগুলা নিয়ে আমরা এখন জেনে নিব। তো প্রথমেই আমরা জানবো রক্ত রস নিয়ে। তার আগে আমাদের রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার ভাগটা বলা হয় নাই, আমরা শ্বেত রক্তকণিকার ভাগ বা ডাব্লিউবিসির ভাগগুলা বলে নিই।
তো এই যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কিছু কিন্তু থাকবে দানাবিহীন, কিছুতে কিন্তু দানা থাকবে না, কোনো সাইটোপ্লাজমীয় দানা কিন্তু থাকবে না। তো যেইগুলাতে দানা থাকবে না সেইগুলা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীন। এবং যেগুলাতে দানা থাকবে অর্থাৎ সাইটোপ্লাজমীয় দানা থাকবে সেগুলা হবে গ্রানুলোসাইট। তো এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এইগুলা কিন্তু এই অ্যাগ্রানোসাইট এবং গ্রানুলোসাইটের যে কোনো একটার মধ্যে পড়বে। তো এই আমাদের ক্ষেত্রে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে থাকবে লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, লিম্ফোসাইট এবং মনোসাইট। আমি শুধুমাত্র লিম্ফো লিখতেছি, লিম্ফোসাইট এবং মনোসাইট। এরপর গ্রানুলোসাইট এর কথাই বলি। দেখো এই যে এই তিনটা যেগুলা এগুলা কিন্তু সব গ্রানুলোসাইট। তো গ্রানুলোসাইটের মধ্যে থাকবে নিউট্রোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এগুলা হচ্ছে গ্রানুলোসাইট। ফিল শব্দ থাকলে সেখানে সেগুলো হবে গ্রানুলোসাইট এবং শেষে সাইট থাকলে সেগুলো হবে অ্যাগ্রানুলোসাইট। তো এগুলা কিন্তু সবগুলোর আলাদা আলাদা কাজ আছে, রিসেন্ট বইয়ে সবগুলোর আলাদা আলাদা কাজ সুন্দরভাবে দেয়া আছে, কিন্তু আমাদের কিন্তু কিছু স্পেসিফিক কাজ মাস্ট মনে রাখতে হবে যেগুলো আর কি আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমরা রক্ত রসে চলে যাব। আর তোমরা যারা আর কি ক্লাসটা দেখতেছো তারা অবভিয়াসলি ফ্রেন্ডদের মেনশন দিয়ে ফেলো তাড়াতাড়ি। আমরা ক্লাস আমি চেষ্টা করব ফুল চ্যাপ্টারটাই নেয়ার, আজকে কিছু অংশ নেয়ার এবং নেক্সট দিন কিছু অংশ নিয়ে আমি রক্তের চ্যাপ্টারটা পুরো শেষ করব এই পাবলিক গ্রুপে। সো তোমরা তোমাদের ফ্রেন্ডের মেনশন দিয়ে দাও। আর যাদের আর কি মনে হবে যে ইনফরমেশনগুলো প্রয়োজন তারা কিন্তু নোট করে রাখতে পারো। তো এখন আমরা রক্তরস সম্পর্কে জানবো। তো রক্তরসের ক্ষেত্রে পানি ছিল এবং কিছু কঠিন পদার্থ ছিল। কঠিন পদার্থের মধ্যে জৈব এবং অজৈব পদার্থ ছিল। তো এই জৈব এবং অজৈব পদার্থের মধ্যে কিছু জিনিসের কথা আমরা জানবো, সেগুলো আর কি কিভাবে উৎপন্ন হয়। তো রক্তরসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জৈব অজৈব পদার্থের মধ্যে আছে ইউরিয়া। তো এই যে ইউরিয়া, এই ইউরিয়াটা কিন্তু অর্নিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। ইউরিয়াটা উৎপন্ন হচ্ছে অর্নিথিন চক্রের মাধ্যমে। এরপরে ইউরিয়ার পরে কিন্তু যখনই আমরা ইউরিয়া কথাটা শুনি তখনই কিন্তু ইউরিক অ্যাসিডের কথাটা চলে আসে। তো এই যে ইউরিক অ্যাসিড একটা মূত্রের একটা আর কি উপাদান, এটা কিন্তু আমরা জানি। তো জানো, তো এই ইউরিক অ্যাসিড কিন্তু আমরা অনেকে বাত ব্যথার কথা শুনেছি, যে আমাদের বাড়িতে বয়স্ক যারা থাকেন তাদের কিন্তু বাত ব্যথা থাকে। তো এই ইউরিক অ্যাসিডের কারণে কিন্তু মেইনলি বাত ব্যথাটা হয়। ইউরিক অ্যাসিডের কারণে কিন্তু বাত ব্যথার উৎপত্তি হবে এবং ইউরিয়াটা উৎপন্ন হবে অর্নিথিন চক্রের মাধ্যমে। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার কাজ কি? অ্যামোনিয়ার কাজ হচ্ছে যে মূত্রের যে ঝাঁঝালো একটা গন্ধ হয়, এই গন্ধের কারণ কিন্তু অ্যামোনিয়া। মূত্রের ঝাঁঝালো গন্ধের কারণ হচ্ছে অ্যামোনিয়া। এই ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন হবে, এজন্য আমি তোমাদের লিখে দিয়েছি। তো আর তোমাদের কাজ হবে রক্তরস। এই রক্তরসের কাজটা বই থেকে অবভিয়াসলি একটু পড়ে নিবা, জাস্ট রিডিং দিয়ে রাখবা, খুব বেশি প্রয়োজন হবে না রক্তরসের কাজে। আর যে লোহিত রক্তকণিকা, এখন আমরা চলে আসবো যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা যে
পুরুষে কতটুকু থাকে, মহিলাতে কতটুকু থাকে, এইগুলা কিন্তু আলাদা আলাদা ভাবে জানবো। প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি যে মহিলাতে কিন্তু এইগুলা সব কম পরিমাণে থাকবে। লোহিত রক্তকণিকা বলো বা হিমোগ্লোবিন বলো, এগুলার পরিমাণ কিন্তু সব সময় কম থাকে। তো এখন এই যে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে পুরুষ, মহিলা এবং বাচ্চা, এই যে এবং ভ্রূণ দেহ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা অ্যামাউন্টের লোহিত রক্তকণিকা থাকবে। তোমাদের কিন্তু এই চারটাই কিন্তু একটু মনে রাখতে হবে কষ্ট করে হলেও। পুরুষ, মহিলা, বাচ্চা এবং ভ্রূণ দেহ, সব লোহিত রক্তকণিকার পরিমাণ সব থেকে বেশি থাকবে কিন্তু ভ্রূণ দেহে। লোহিত রক্তকণিকার পরিমাণ সব থেকে বেশি থাকবে ভ্রূণ দেহে। তো এই ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা থাকে 80 থেকে 90 লাখ। এরপরে বাচ্চাদের একটু কমে যাবে, ভ্রূণ দেহ থেকে যখন একটু আর কি বাচ্চার অবস্থায় আসবে বা শিশু, তখন কিন্তু এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা কিন্তু কমে দাঁড়াবে হচ্ছে 60 থেকে 70 লাখ, 60 থেকে 70 লাখ। এরপরে মহিলা এবং পুরুষ, তো দুজনেই প্রাপ্তবয়স্ক হলেও মহিলাদের কিন্তু সংখ্যাটা একটু কমে যাবে। মহিলাদের থাকবে 48 লাখ লোহিত রক্তকণিকা এবং পুরুষদের ক্ষেত্রে সেটা হবে 54 লাখ। পুরুষদের ক্ষেত্রে সংখ্যাটা হবে 54 লাখ। অবভিয়াসলি প্রতি ঘন মিলিমিটারে কিন্তু এই সংখ্যাটা থাকবে। তো রক্ত, এখন আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়া হয়নি যে রক্ত তৈরির যে প্রক্রিয়া সেটা হচ্ছে হেমাটোপোয়েসিস। রক্ত তৈরির প্রক্রিয়াটা হচ্ছে হেমাটোপোয়েসিস। তো এখন পোয়েসিস শব্দটা যেখানেই থাকবে, পোয়েসিস শব্দটা থাকলেই বুঝতে হবে যে আসলে সেখান থেকে কোনো কিছু সৃষ্টি হচ্ছে। সিস, মেনলি সিস শব্দটা, জেনেসিস, পোয়েসিস এইগুলো থাকা মানে সেখান থেকে আসলে উৎপন্ন হচ্ছে। তো লোহিত রক্তকণিকা নিয়ে আমরা পড়তেছি। তো লোহিত রক্তকণিকার তৈরি হওয়ার যে প্রসেস সেটাকে কি বলে, এটা অবভিয়াসলি একটু জেনে রাখা ভালো। আরবিসি তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে ইরাইথোপোয়েসিস। আরবিসি তৈরির প্রক্রিয়া হচ্ছে এরাইথোপোয়েসিস। তো এখন যদি তোমাদের কোশ্চেন করা হয় যে ডাব্লিউবিসি তৈরির প্রক্রিয়া কি, দেখো এখানে ইরাইথোসাইট তৈরির প্রক্রিয়া হচ্ছে এরাইথোপোয়েসিস, তাহলে ডাব্লিউবিসির আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। তার মানে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে বলা হবে লিউকোপোয়েসিস। তো এখন আমরা আরবিসির বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিব। যদি আরবিসির কথা প্রথমেই বলা হয়, যদি আরবিসি কে একটা বৈশিষ্ট্য তোমাকে বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে আরবিসিটা হচ্ছে বাইকনকেভ এবং নিউক্লিয়াস বিহীন কণিকা। বাইকনকেভ এবং নিউক্লিয়াস বিহীন কণিকা হচ্ছে আরবিসি। তাহলে আরবিসির একটা বৈশিষ্ট্য আমরা প্রথমেই লিখবো, এটা নিউক্লিয়াস বিহীন। যদি এটা না বলা হয় তাহলে কিন্তু আরবিসির আর কি আরবিসি পুরাই গেল, কারণ তোমরা যদি প্রথমেই এই বৈশিষ্ট্যটা না জানো তাহলে কিন্তু একটু সমস্যা। নিউক্লিয়াস বিহীন এবং এটা যে শেপ, এই শেপটা হচ্ছে বাইকনকেভ বা দ্বি অবতল, বাইকনকেভ বা দ্বি অবতল। তো এখন কথা হচ্ছে এদের শেপটা বাইকনকেভ কেন হবে? এইটা কিন্তু মোটেও বাইকনকেভ শেপ ওইভাবে হয় নাই, আমি জাস্ট এঁকে দিয়েছি। তো এই যে নিউক্লিয়াস বিহীনের কারণেই কিন্তু এই শেপটা বাইকনকেভ, নিউক্লিয়াস বিহীনের কারণেই কিন্তু শেপটা বাইকনকেভ হইছে বা দ্বি অবতল শেপে আসছে। তো এই দ্বি অবতল শেপের আসলে প্রয়োজনীয়তা কি? অবভিয়াসলি প্রয়োজন আছে। আচ্ছা, রক্ত কি আমাদের দেহের যে কোনো একটা অংশে সংবহন হয়? না, কখনো না। রক্ত কিন্তু সারা দেহে কিন্তু আর কি পরিবাহিত হয়। তো যেহেতু সারা দেহে পরিবাহিত হয় আর এই নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াস বিহীন এবং বাইকনকেভ শেপটা
হওয়ার কারণ হচ্ছে আরবিসিতে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আরবিসিতে কিন্তু শুধুমাত্র হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিনের কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। যদি এই দ্বি অবতল শেপটা হয় সেক্ষেত্রে কিন্তু স্পেসটা বেশি পায়, স্পেসটা বেশি পাবে, ফলে হিমোগ্লোবিন কিন্তু বেশি পরিমাণে আরবিসিতে থাকতে পারবে। এই কারণেই কিন্তু শেপটা বাইকনকেভ বা দ্বি অবতল হয়েছে। তো এরপরে আমাদের কিন্তু ডাব্লিউসি যে হিমোগ্লোবিনের পরিমাণটাও কিন্তু মহিলাদের থেকে পুরুষদের বেশি থাকে। তো এই মহিলাদের যে পুরুষদের হিমোগ্লোবিন বেশি থাকার কারণ কি, পুরুষদের কিন্তু একটা হরমোন আছে টেস্টোস্টেরন, আর এই টেস্টোস্টেরন কিন্তু হিমোগ্লোবিনের যে সিনথেসিস প্রসেস সেটাকে কিন্তু স্টিমুলেট করে। এই কারণেই কিন্তু পুরুষদের হিমোগ্লোবিনটা কিন্তু তুলনামূলক বেশি থাকে। আর সব থেকে বেশি থাকে অবভিয়াসলি নিওনেট বা ভ্রূণদেহে কিন্তু হিমোগ্লোবিনটা বেশি থাকবে। এখন আমরা জানবো যে আসলে আরবিসি সোর্সটা, আরবিসি উৎসটা, যে কোন সময়ে আসলে কোন জায়গা থেকে আরবিসিটা উৎপন্ন হবে। দেখো আরবিসি উৎপন্নটা কিন্তু যখন একদম ভ্রূণ দেহে থাকে তখন এক জায়গা থেকে হয়, আবার যখন একটু ভ্রূণটা কিছুটা বড় হয় তখন এক জায়গা থেকে হবে, আবার যখন জন্মের পর কিন্তু আরেক জায়গা থেকে আরবিসিটা উৎপন্ন হবে। তো আমরা এখন এই সোর্সটা জানবো যে আরবিসির সোর্সটা আসলে কি, বা আরবিসি সৃষ্টি হয় কোথা থেকে। আর এখনো যারা রিয়াক্ট দেয়নি তারা রিয়াক্ট দিয়ে ফেলো, আর অবভিয়াসলি তোমার পরিচিত ফ্রেন্ডদের কিন্তু মেনশন দিয়ে ফেলো যাতে তারাও কিন্তু এই ক্লাসটা করতে পারবে। তো ফার্স্ট অফ অল আমরা আসি মানব ভ্রূণে। তো মানব ভ্রূণে এটা তৈরি হবে, আরবিসিটা তৈরি হবে কুসুম থলি থেকে কিন্তু আসবে। যখন ভ্রূণ অবস্থায় থাকবে তখন আরবিসিটা আসবে কুসুম থলি থেকে। আর এই সময় কিন্তু আরবিসিটা নিউক্লিয়াস যুক্ত থাকে। ভ্রূণ দেহে কিন্তু এই সময় আরবিসিটা নিউক্লিয়াস যুক্ত থাকে, পরবর্তীতে কিন্তু নিউক্লিয়াস বিহীন হয়ে যায়। তো মানব দেহে কুসুম থলি থেকে আরবিসি আসবে। এরপরে যখন মানব ভ্রূণের একটা শেষ পর্যায়ে থাকবে, একদম শেষ পর্যায়ে, মানব ভ্রূণের শেষ পর্যায়ে, তখন কিন্তু এটা আর কুসুম থলি থেকে আসবে না, তখন এটা কুসুম থলি থেকে না এসে আসবে যকৃত থেকে, যকৃত থেকে আসবে। আর জন্মের পর থেকে এটা কিন্তু সৃষ্টি হবে অস্থি মজ্জা থেকে। জন্মের পর থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টি হবে অস্থি মজ্জা থেকে। তো এই তিনটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও। আর আবারও আমি আমার ব্যাচের কথা বলে নিই যে কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের গোল্ডেন ব্যাচ এবং জুম রেগুলার ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো এই ক্লাসটা হবে জুমের মাধ্যমে, এবং রেগুলার জুম ব্যাচের মাসিক ফি হচ্ছে 3000 টাকা। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা আর কি আমাদের অ্যানাউন্সমেন্টের যে নাম্বারগুলো দেয়া আছে সেটা যে কোনো একটা নাম্বারে 1 মাসের পেমেন্ট অ্যাডভান্স করবা, দেন আমাদেরকে যে নাম্বার থেকে পেমেন্টটা করেছো তার লাস্ট 3 ডিজিট মেসেজ করবা। পরবর্তীতে আমরা কনফার্ম হয়ে তোমাদেরকে কিন্তু প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব। তোমরা তাই আবারও বলতেছি তাড়াতাড়ি কিন্তু আমার ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। তো অনেকের কোশ্চেন থাকে যে আপু আপনার ব্যাচে পড়লেই কি চান্স পাবো। দেখো আমি বলছি না যে আমার ব্যাচে পড়লেই তুমি চান্স পাবা, এটা না। তবে হ্যাঁ, আমি যে গাইডলাইন বা আমরা যে গাইডলাইনগুলো দিব এবং সেগুলো যদি তোমরা পুরোপুরি ফলো করো, ইনশাআল্লাহ তোমরা কিন্তু নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর দেখো তোমরা যত বেশি কাছাকাছি, মানে তোমরা যাদের কাছাকাছি থাকবে তোমাদের মানসিকতাটাও কিন্তু ঠিক তেমনই হবে। তোমরা যদি এমন কারো ভালো কারো কাছাকাছি থাকো তাহলে কিন্তু তোমাদের মানসিকতাটাও ভালো হবে। আর যদি খারাপ কোনো ফ্রেন্ডের কাছে থাকো তাহলে কিন্তু তোমার মানসিকতাও খারাপ ফ্রেন্ডের মতো হয়ে যাবে। দেখো অনেকের কথা যে আপু মানে এখানে পড়লে আসলে কি হবে, মানে আমরা তো চান্স পাবো, এটা তো এনশিওর করতেছে না। দেখো আগে যখন প্রথম দিকে
আর কি আমার এখান থেকে, আমি কিন্তু ফার্স্ট মে যে ডিএমসি তে আছি, তো আমার আগে কেউ ভাবতেও পারতো না যে না আমি আসলে ডিএমসি তে যাব। ওকে, মেডিকেল ফাইন, বাট ডিএমসি তে যাওয়ার কথা ভাবতো না। বাট যখন একটা কাছাকাছি দেখছে, তাদের কিন্তু মানসিকতা চেঞ্জ হয়েছে। তাদেরও মনে হয় না না আমরাও পারবো। হ্যাঁ, তোমরা বলবে এটা নিজের গল্প, না এটা সত্যি কথা। কারণ তারা যেহেতু কাছাকাছি দেখছে, কাছ থেকে দেখছে, এই কারণেই কিন্তু তাদের মানসিকতার পরিবর্তন হয়ে উঁচু জায়গায় যাইতেছে। তো তোমরা যারা আর কি ভালো কিছু করতে চাও, তারা অবভিয়াসলি বেস্ট গাইডলাইনটা ফলো করবা। এটা আমার কাছ থেকেই হোক বা অন্য কারো কাছ থেকেই হোক, অবভিয়াসলি আমি চাইবো আমার কাছ থেকেই যেন তোমরা ফলো করো। তো যাই হোক, এখন আমরা ডাব্লিউবিসি মোটামুটি সোর্সটাও জেনে নিলাম। ডাব্লিউবিসি থেকে এগুলো জানলে মোটামুটি কিন্তু যথেষ্ট। তো এরপরে আমরা চলে যাব শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এই শ্বেত রক্তকণিকাটা কিন্তু বেশ বড় একটা পার্ট, এটার আর কি অনেকগুলা কাজ করে। এরা কিন্তু মেইনলি রক্ষণশীল কাজগুলাই কিন্তু করে থাকে শ্বেত রক্তকণিকা। ভিলেন আসলে কিন্তু এটা এই শ্বেত রক্তকণিকা হিরো হয়ে কিন্তু আমাদেরকে রক্ষা করবে। তো শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম এটা দুই প্রকারের আছে, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। তো গ্রানুলোসাইটের মধ্যে কোনগুলো আছে? নিউট্রোফিল, বেসোফিল এবং ইউসিনোফিল। নিউট্রোফিল, বেসোফিল এবং আরেকটা হচ্ছে ইউসিনোফিল। তো এইটার যে রংটা, কালারটা, নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমের কালারটা আমাদের একটু জেনে নিতে হবে। নিউট্রোফিল, নিউট্রাল, এটা কিন্তু নিরপেক্ষ, এর কোনো বর্ণ থাকবে না। এর নামের সাথেই কিন্তু এর আর কি বৈশিষ্ট্যটা কিন্তু জড়িত। তো যেহেতু নিউট্রাল এটা, এই কারণে এটা কিন্তু বর্ণহীন হবে। নিউট্রোফিলটা হবে বর্ণহীন। এরপরে আসে বেসোফিল। দেখো বেসোফিলের প্রথমে কি আছে? বি ফর ব্লু। এই কারণে তাহলে আমরা মনে রাখতে পারবো যে বেসোফিলের কালারটা হবে ব্লু বা নীল কালারের। বেসোফিল হবে ব্লু কালারের। এবং ইউসিনোফিল লাস্টে যেটা আছে সেটা আরেকটা যে কালার থাকবে লাল। অবভিয়াসলি ইউসিনোফিলের বর্ণ হবে লাল। তো এই তিনটা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নিউট্রোফিলটা বর্ণহীন, বেসোফিলটা ব্লু কালার এবং ইউসিনোফিলটা হবে লাল বর্ণের। এরপরে আমরা যে অ্যাগ্রানুলোসাইট আছে, তো অ্যাগ্রানুলোসাইটের ক্ষেত্রে কিন্তু দুই প্রকার, একটা আছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট। তো লিম্ফোসাইট কিন্তু আবার দুই প্রকারের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটস এবং বি লিম্ফোসাইটস। এই যে টি এবং বি, এদের দুজনের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। এদের কাজ কিন্তু মেইনলি অ্যান্টিবডিতে। তো বি লিম্ফোসাইটটা কি করবে? বি লিম্ফোসাইটটা কিন্তু মেইনলি অ্যান্টিবডিটা তৈরি করবে। বি লিম্ফোসাইটটা অ্যান্টিবডি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করে। আর এই টি লিম্ফোসাইটের কাজ কি তাহলে? দেখো এই টি লিম্ফোসাইটটা কি করে, বাইরে থেকে যদি কেউ আসে তাহলে সে কিন্তু ডিটেক্ট করে ফেলতে পারে। বাইরে থেকে কেউ আসলে সে সেটাকে ডিটেক্ট করবে এবং যে বাইরে যে আর কি ওয়েস্ট প্রোডাক্ট বা ক্ষতিকারক যে বস্তুগুলো আসবে, রোগ জীবাণু, সেটা কিন্তু টি লিম্ফোসাইটটা ধ্বংস করে দিবে। তাহলে টি লিম্ফোসাইটের কাজ কি? টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে সেটাকে ডিটেক্ট করা এবং আর কি ফরেন পার্টিকেলসকে ধ্বংস করে দেয়া। আর বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করবে। তো এখন এই টি লিম্ফোসাইট কোত্থেকে আসে, বি লিম্ফোসাইটটা কোত্থেকে সৃষ্টি হয়? তো বি লিম্ফোসাইটটা মেইনলি আসে কিন্তু অস্থি মজ্জা থেকে। বি লিম্ফোসাইটটা আসবে অস্থি মজ্জা থেকে, অস্থি মজ্জা বা বোন ম্যারো। আর টি লিম্ফোসাইট, এই টি লিম্ফোসাইটটা কিন্তু আলাদা জায়গা থেকে আসবে। টি লিম্ফোসাইটটা মেইনলি কিন্তু থাইমাস থেকে উৎপন্ন হবে। টি লিম্ফোসাইট মেইনলি থাইমাস থেকে উৎপন্ন হবে। টি থাইমাস, থাইমাসের শুরুতেও টি এবং টি লিম্ফোসাইটের শুরুতেও টি, তাই এটা কিন্তু মেইনলি থাইমাস থেকে আসবে। এবং বি লিম্ফোসাইটটা কিন্তু মেইনলি অস্থি মজ্জা থেকে সৃষ্টি হবে।
আমাদের লিম্ফোসাইট সম্পর্কে এতটুকু জানলেই হবে। তো এরপর ডাব্লিউবিসির কিন্তু কিছু কাজ আছে এবং নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এদেরও কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে। আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের প্রয়োজন হবে আমি কিন্তু সেগুলো এখানে লিখবো, এবং তোমরা যদি চাও তোমরা নিজেরাও কিন্তু মার্ক করে রাখতে পারো। তো প্রথমে আমরা যদি লিম্ফোসাইটের কথা বলি, লিম্ফোসাইটের তো প্রথমে বলেই দিলাম এরা অ্যান্টিবডির সাথে যুক্ত, তার মানে লিম্ফোসাইটটা উৎপন্ন করবে অ্যান্টিবডি, লিম্ফোসাইট উৎপন্ন করবে অ্যান্টিবডি। এরপরে ডাব্লিউবিসি এর একটা ইম্পর্টেন্ট কাজ বা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো এই ফ্যাগোসাইটোসিসে কিন্তু বেশ কিছু ডাব্লিউবিসি কিন্তু অংশগ্রহণ করে। তো এখানে কিন্তু মেইনলি মোনোসাইট এবং নিউট্রোফিলের কথা বলা আছে। ফ্যাগোসাইটে অংশগ্রহণ করবে মোনোসাইটস এবং নিউট্রোফিল, এই দুইটা ফ্যাগোসাইটোসিসে সহায়তা করবে। এরপরে আসি বেসোফিলের কথা। বেসোফিলটা কিন্তু হেপারিন নিশ্চিত করবে, বেসোফিল নিশ্চিত করবে হেপারিন। তাই এই হেপারিনের কাজ কি? হেপারিনের কাজটা হচ্ছে আমাদের দেহের ভিতরে কিন্তু রক্ত জমাট বাঁধে না, কিন্তু কোনো জায়গায় যদি আমাদের যদি কোনো জায়গায় কেটে যায় বা আঙুলটা কেটে যায় তখন কিন্তু রক্ত বের হয়ে কিছুক্ষণ রক্ত বের হওয়ার পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, ব্লিডিংটা। এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায় কারণ রক্ত জমাট বেঁধে ফেলে, এজন্য ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু দেহের ভিতরে কিন্তু রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ সেখানে কিন্তু বেসোফিল হেপারিনটা নিঃসরণ করে, এই কারণে দেহের মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে না। এগুলাই মোটামুটি কি আমাদের ইম্পর্টেন্ট কাজ ডাব্লিউবিসির ক্ষেত্রে। আর ফ্যাগোসাইটোসিসের কাজ কি? ফ্যাগোসাইটোসিসের কাজটাও কিন্তু যদি কোনো আমাদের দেহের জন্য ক্ষতিকারক এমন কোনো পদার্থ যদি দেহে প্রবেশ করে তাহলে কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেটা ধ্বংসপ্রাপ্ত হয়। এটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো ডাব্লিউবিসির কাজটা কিন্তু আমরা মোটামুটি জেনে নিলাম। এরপর কিন্তু আমরা অণুচক্রিকাতে চলে যাব। অণুচক্রিকা বা প্লাটিলেটস, অণুচক্রিকা বা প্লাটিলেটস। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে রাখি ডাব্লিউবিসির ক্ষেত্রে, যে শ্বেত রক্ত কণিকা তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে লিউকোপোয়েসিস। আর অভাবজনিত রোগগুলোকে কি বলে এটা আমরা একবারে জানবো, কিছুক্ষণ পরেই জানবো। তো যখন প্লাটিলেটসে চলে আসি, তো প্লাটিলেটসের কথায় যদি আসি, প্লাটিলেটসে আসলে মেইন কাজ কি কেউ কি বলতে পারবা? আমি 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা চাইলে বলতে পারো যে আসলে প্লাটিলেটসটা আসলে কি করে। তো প্লাটিলেটস বা অণুচক্রিকা কিন্তু মেইনলি আমি ওই যে রক্ত জমাট বাঁধার কথা বলতেছিলাম, হেপারিনের কারণে জমাট বাঁধে না। আর এই প্লাটিলেটটা কিন্তু রক্ত জমাট বাঁধতে সহায়তা করে যখন আর কি কোনো অংশ কেটে রক্ত বের হয়, তাহলে প্লাটিলেট সহায়তা করবে রক্ত জমাট বাঁধতে, প্লাটিলেট রক্ত জমাট বাঁধতে সহায়তা করবে। তো এই প্লাটিলেটের সংখ্যাটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া আছে, তো এখানে মানে রেঞ্জের মধ্যেই আছে, বাট রেঞ্জটা হয়তো একটু কম বেশি হতে পারে। তো প্লাটিলেটটা কিন্তু প্রতি ঘন সেন্টিমিটারে 2.5 থেকে 3 লাখ, 2.5 থেকে 3 লাখ কিন্তু প্লাটিলেটস থাকে প্রতি ঘন মিলিমিটার, প্রতি ঘন মিলিমিটারে। এবং যে ডাব্লিউবিসির পরিমাণটা কিন্তু থাকবে 4000, থাকবে সর্বনিম্ন, সর্বোচ্চ 11000। ডাব্লিউবিসির পরিমাণটা হচ্ছে 4 থেকে 11000 প্রতি ঘন মিলিমিটারে, কিন্তু এটা হচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ। এবং ডাব্লিউবিসি এবং আরবিসির যে অনুপাত, এই অনুপাতটা কিন্তু 700:1, অর্থাৎ ডাব্লিউবিসিটা আরবিসির পরিমাণটা ডাব্লিউবিসির 700 গুণ। তো তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, WBC/RBC = এটা হচ্ছে 700:1। আবার তোমাদের ঘুরিয়ে দিতে পারে RBC/WBC = তো সেক্ষেত্রে কিন্তু 1:700 আনসারটা হবে। তো
প্লাটিলেটের রক্ত জমাট বাঁধা এবং নর্মাল যে রেঞ্জ, সেই নর্মাল রেঞ্জটা কিন্তু আমরা জেনে নিলাম। তো এখন যদি প্লাটিলেটের একটা বৈশিষ্ট্য বলতে বলি, প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি প্লাটিলেটটা নিউক্লিয়াসহীন। এই কারণে প্লাটিলেটের যখন প্রথম কোনো বৈশিষ্ট্য জানতে চাওয়া হবে, অবভিয়াসলি তখন বলতে হবে প্লাটিলেটটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। তো আমি কিন্তু এখানে আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট এই তিনটার কিন্তু রেঞ্জ বলেছি। তো এই রেঞ্জের উপরে বা নিচে, অনেক বেশি নিচে বা উপরে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা কিন্তু দেহের জন্য একেবারেই ভালো নয়। তো আমরা এখন জানবো আসলে কমে গেলে কি হবে এবং বেড়ে গেলে কি হতে পারে। আমরা এখন সে বিষয়ে সেগুলো একটু জেনে নেব সংক্ষেপে, যদিও তোমাদের এখানে খুব বেশি জানতে হবে না, যতটুকু জানার আমি ততটুকুই কিন্তু বলবো। প্রথমে আমরা আরবিসি তে আসি। আরবিসি তে হিমোগ্লোবিন থাকে। তো যদি দেখা যায় হিমোগ্লোবিনের যে পরিমাণ সেটা অনেক কমে গেছে, তখন ওইটাকে বলা হবে অ্যানিমিয়া। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেটাকে বলা হবে অ্যানিমিয়া। তো হিমোগ্লোবিন যদি 25% এর নিচে কমে যায়, 25% কমে যায়, তখনই কিন্তু আমরা সেটাকে অ্যানিমিয়া বলবো। তো কমে গেলে যেমন অ্যানিমিয়া হয়, বেড়ে গেলেও কিন্তু সমস্যা আছে। তো যখন আর কি আরবিসি এর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, তখন হবে পলিসাইথেমিয়া। আরবিসি এর সংখ্যা বেড়ে গেলে হবে পলিসাইথেমিয়া। তো এখানে বেড়ে হবে পলিসাইথেমিয়া। তো এখানে কিন্তু আমাদের সংখ্যাটাও দেয়া আছে। পলিসাইথেমিয়া তখন হবে যখন আর কি আরবিসি এর সংখ্যাটা 65 লাখের উপরে হয়ে যাবে। 65 লাখের উপরে হয়ে গেলে হবে পলিসাইথেমিয়া। কারণ নরমাল রেঞ্জ যদি আমরা পুরুষের ক্ষেত্রেও ধরি, সেটা 54 লাখ, মহিলাদের ক্ষেত্রে 48 লাখ। তো যদি 65 লাখে চলে যায়, তখন কিন্তু পলিসাইথেমিয়া হবে। আর যদি নরমাল রেঞ্জের থেকে 25% কমে যায়, তখন সেটাকে আমরা বলবো অ্যানিমিয়া। তো এরপর আমরা ডাব্লিউবিসি তে চলে যাই। তো ডাব্লিউবিসি এর ক্ষেত্রে দেখো, যখন ডাব্লিউবিসি এর সংখ্যাটা অনেক কমে যাবে, ডাব্লিউবিসি এর একদম সর্বনিম্ন হচ্ছে 4000 পর্যন্ত থাকতে পারে। তো যখন ডাব্লিউবিসি এর সংখ্যাটা 4000 এর নিচে চলে আসবে, তখন কিন্তু আমরা সেটাকে বলবো লিউকোপেনিয়া। 4000 এর নিচে চলে আসলে আমরা সেটাকে বলবো লিউকোপেনিয়া। তাহলে যদি 11000 এর উপরে চলে যায়, তাহলে কি হবে? নরমাল রেঞ্জ হচ্ছে 4000 থেকে 11000। আর যদি 11000 এরও বেশি হয়ে যায় ডাব্লিউবিসি এর সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। সেটাকে আমরা বলবো লিউকোসাইটোসিস। তো এইগুলো আমাদের একটু জানার প্রয়োজন ছিল, আমি লিখে দিয়েছি। তোমাদের যদি কারো না থাকে, তাহলে সেটা কিন্তু তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো যাই হোক, এরপরে আমরা ক্লটিং ফ্যাক্টরস নিয়ে একটু হালকা পাতলা আমাদের একটু জানতে হবে। আমরা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু এখানে দিচ্ছি। তো সর্বমোট 13টা ক্লটিং ফ্যাক্টর কিন্তু আমাদের রক্তে আছে। তো তার মধ্যে ক্লটিং ফ্যাক্টর 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এই ক্লটিং ফ্যাক্টরগুলা কিন্তু এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর 1, ক্লটিং ফ্যাক্টর 1, 2, 3 and 4 এই চারটা হচ্ছে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর। তো এই কারণে যেহেতু এরা এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, এই কারণে এদের নামগুলো আমরা একটু জেনে নিব। তো প্রথমেই যে ক্লটিং ফ্যাক্টর নাম্বার 1, এটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটার নাম হচ্ছে ফাইব্রিনোজেন। এটা হচ্ছে 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর। এরপরে যদি আমরা 2 নম্বর ক্লটিং ফ্যাক্টরের কথা বলি, সেই ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে প্রোথ্রম্বিন। 2 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে প্রোথ্রম্বিন।
এরপরে 3 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা তাহলে কি হবে তোমাদের যদি জানা থাকে অবভিয়াসলি কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো। 3 নম্বর ক্লটিং ফ্যাক্টরটা হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। 3 নম্বর ক্লটিং ফ্যাক্টর হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। আর 4 নম্বরটা কিন্তু খুবই ইজি, সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। 4 নম্বরটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়নটা কিন্তু যদি ক্লটিং এর ক্ষেত্রে বলো, ব্লাড ক্লটিং এ কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। বলতে পারো ক্যালসিয়াম আয়ন ছাড়া ব্লাড ক্লটিং প্রসেসটা সম্পূর্ণ করাই প্রায় অসম্ভব। তো এখন এই তিনটা সম্পর্কে জেনে নিলাম, তিনটা ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে, সরি 4টা ক্লটিং ফ্যাক্টরের নাম জেনে নিলাম। এখন আমাদের কিন্তু আর 2টা ক্লটিং ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে। আসলে ওইটার নাম জানতে হবে না, ওইটার অভাবজনিত রোগ জানতে হবে। ক্লটিং ফ্যাক্টর 8 এবং ক্লটিং ফ্যাক্টর 9। তো ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9 যদি অভাব হয় সেক্ষেত্রে কিন্তু একটা ডিজিজ দেখা দিবে 2 প্রকারের। তো আমরা সেই ডিজিজটার নামটা একটু জেনে নিব, কারণ এটা আর কি যদিও 12 নম্বর চ্যাপ্টারে মেবি এইটা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করা আছে। তো যাই হোক, যদি ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাব হয় সেক্ষেত্রে অভাবজনিত রোগটা হচ্ছে হিমোফিলিয়া এ। ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাবজনিত রোগটা হচ্ছে হিমোফিলিয়া এ, এবং ক্লটিং ফ্যাক্টর 9 এর অভাবজনিত রোগটাকে আমরা বলি ক্রিসমাস ডিজিজ। ক্লটিং ফ্যাক্টর 9 এর অভাবজনিত রোগটা হচ্ছে ক্রিসমাস ডিজিজ। এরপরে আমরা ফাইব্রিনোজেন যেটার কথা বলছিলাম, ফাইব্রিনোজেন 1 নম্বর ক্লটিং ফ্যাক্টর। এই ফাইব্রিনোজেন দিয়ে কিন্তু আমরা 2টা জিনিস কিন্তু আলাদা করতে পারবো, যে প্লাজমা এন্ড সিরাম। এই 2টা জিনিসের মধ্যে কিন্তু একটা মেইন পার্থক্য থাকে। প্লাজমা এন্ড সিরাম, এই 2টা জিনিসের মধ্যে কিন্তু একটা মেইন যে পার্থক্য থাকবে, যেটা দেখে আমরা বুঝবো এটা প্লাজমা না এটা সিরাম। দেখো প্লাজমা এবং সিরাম 2টাই কিন্তু অনেক স্বচ্ছ এবং হলুদাভ কালারের, কিন্তু এদের মধ্যে মেইন পার্থক্যটা ঘটায় ফাইব্রিনোজেন ক্লটিং ফ্যাক্টর। প্লাজমাতে ফাইব্রিনোজেন ক্লটিং ফ্যাক্টরটা থাকে, কিন্তু সিরামের ক্ষেত্রে দেখা যায় এই ফাইব্রিনোজেন ক্লটিং ফ্যাক্টরটা কিন্তু থাকে না সিরামে। আর তখনই আমরা বুঝবো যে এটা আসলে সিরাম নাকি প্লাজমা। তো এটাই হচ্ছে প্লাজমা এবং সিরামের মধ্যে মৌলিক পার্থক্য। তো আমাদের মোটামুটি কিন্তু রক্তের যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখবো। নেক্সট দিন আমি চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসটা নেয়ার সময় নিয়ে। যদি তোমরা চাও যে যতটুকু প্রয়োজন আমি কিন্তু আর কি চ্যাপ্টারে ততটুকু কিন্তু এখানে ক্লাস নিয়ে সম্পূর্ণ করব। তো যাই হোক, আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর অবভিয়াসলি আমাদের যে অনলাইন রেগুলার জুম ব্যাচ এবং গোল্ডেন ব্যাচ শুরু হতে যাচ্ছে, তোমরা খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। আমি রেগুলার ব্যাচের ডিটেইলসটা বলি। আমাদের জুম অনলাইন রেগুলার ব্যাচের ক্ষেত্রে মাসিক ফি হচ্ছে 3000 টাকা এবং ক্লাসের মাধ্যম হচ্ছে জুম। এবং গোল্ডেন ব্যাচের ক্ষেত্রে এখানে স্টুডেন্ট সর্বোচ্চ 5 জন পড়বে এবং গোল্ডেন ব্যাচের মাসিক ফি হচ্ছে 10,000 টাকা। এবং এই যে কোর্সটা, এই কোর্সের ডিউরেশনটা 4 মাস। কোর্স ডিউরেশনটা হচ্ছে 4 মাস। 4 মাসের মধ্যে আমরা এখানে তোমাদের বইটা শেষ করাবো এন্ড অবভিয়াসলি রিভিশন, আর অবভিয়াসলি প্রতিদিন কিন্তু এক্সাম থাকবে। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। খোদা হাফেজ।